নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প ব্রাত্যজন, শচীন বন্দ্যোপাধ্যায়ের রচনা। আমার আসরে বড়দের নমস্কার এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে গল্প পাঠ শুরু করছি। স্ত্রী মারা যাওয়ার পর ছেলে প্রাণশক্তিবাবুকে একা দেশের বাড়িতে ফেলে রাখতে রাজি নয়। তবু না করে একটা বছর কাটিয়ে দিলেন। মাটি ছাড়া ভিটে ছাড়া যে কত শক্ত, তার শহরে লালিত পালিত কর্মরত সন্তানকে বোঝানো তাই। স্ত্রীকে ধরে রাখতে পারেননি, কিন্তু স্মৃতির পাহাড়, অদৃশ্য অনাগোনা, যা মনের কোণে চোখের আলোয় ধরা যায়। এছাড়া দায়বদ্ধতা মাটির প্রতি, পিতৃপুরুষের প্রতি, সব মিলে একটা দায়িত্ব অস্বীকারের অস্তিত্ব নীরব যন্ত্রণা। এসব কাটিয়ে ওঠার জন্য নানা অজুহাতে সময় চেয়েছেন। অবশ্য বৌমাও সান্ত্বনা দিয়ে মিষ্ট ভাষায় বলেছিলেন, মাইয়া অসময়ে তো যাননি, এজ হয়েছিল। ছেলেকে রেখে নাতি নাতনি দেখে লাইক সতী চলে গেলেন। এমন লাখ কজনের হয়? অভাগা তো আমি, অসময় তো আমার বৌমা। না, এসব কথা বলতে পারেননি। বলা যায় না, বলতে নেই। পরমস্পদীদের মুখে মানায়ও না। পর ভরসায় আস্থা রাখাই বুদ্ধিমানের কাজ। এসব বৃদ্ধ মানুষই চিরবাস্তব বিপন্নতা। আপাতত একটি কাজের মেয়ে সংসার সামলায়। এখানিটাকে সংসার বলা চলে না। একা একা সংসার হয় নাকি? ছেলে বউ কাছে ছিল না, তাই কর্তা মা মরার সময় মেয়েটিকে বাহাত্তরে বুড়ো দেখভাল করার জন্য হাত ধরে অনুরোধ করে গেছে। তাই এখনো টিকে আছে। ইদানিং সকালে একবার এসে দুটো ফুটিয়ে দিয়ে টুকিটাকি কাজ সামলে চলে যায়। বাকিটা নিজেই সামলে নেন। অসহায় একাকিত্বের আলিঙ্গনে অন্ধকার আঙিনায় নিস্তারঙ্গ অনুরণনে। অসুস্থ হয়ে পড়লে অসুবিধা আরও বাড়ে। মেয়েটি বিরক্ত হয়। প্রতিবেশীর সমবেদনা সাহায্যের চেয়ে আদেশ উপদেশই বেশি। কোনোদিন মরে পড়ে থাকবেন, ছেলে বউয়ের কাছে চলে যান। পারতপক্ষে অসুস্থতার কথা কোনোদিন ছেলেকে জানান না। হঠাৎ সেদিন বাথরুমে থাকা কাজের মেয়েটি ফোন তুলে ছেলেকে সব কথা বলে দেয়। আর কালকে কুরিয়ার মারফত রাজধানী দিল্লি যাওয়ার জন্য রেলের রাজধানী টিকিট এসে হাজির। সঙ্গে চিঠিতে অভিমান, তিরস্কার, মৃদু ধমক। এবার যেতেই হবে। হাতে মাত্র কয়েকটা দিন বাকি। ছেলের এক অফিস কলিগ ছুটি কাটিয়ে ফেরার পথে নিয়ে যাবে সেরকম বন্দোবস্ত হয়ে আছে। তার আগে বাড়ির এবং অন্যান্য কাজ সেরে ফেলতে হবে। আবার কবে ফিরবেন, আদৌ ফেরা হবে কিনা, ছেলে বৌমা ফিরতে দেবে কিনা কে জানে। টিকিট হাতে পাওয়ার পর থেকে মন অশান্ত। ছেলে দুম করে একতরফা সিদ্ধান্তে বিরক্ত। আবার বয়স এবং শরীরের কথা ভেবে অমত প্রতিবাদ জানাতে সাহসে কুলোয় না। বাস্তব বড় কঠিন, নির্মম। আস্তে আস্তে কোনো রকমে বিছানা ছেড়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ান। সারা রাত ঘুম নেই, জেগে জেগে রাত কাটে। এই বয়সে যা হয়, স্ত্রী বিয়োগের পর স্মৃতির পাহাড় পিছু ছাড়ে না। ফালতু আবোল তাবোল চিন্তায় হারানো অতীত হাতড়ানো। ভোরের কোকিল ডাক শোনায়। দেয়ালে টিকটিকি হঠাৎ ভাবনার শৈথিল্যকে ঠিক ঠিক বলে যেন আচমকা চমকে দেয়। পথের প্রহরী পুকুর রাতের আগন্তুক দেখে চেঁচায়। ডুমুর গাছে পেঁচা ডাকে। পেয়ারা গাছে রাতচরা আহারে ব্যস্ত, ডানা ঝাপটায়। পড়শির পাঁচিলে কাক ডাকলেই বুঝে যান ভোর হলো।
শুয়ে শুয়ে ঠাকুর দেবতার নাম করতে করতে একসময় উঠে পড়েন। সদর খুলে উঠোনে আসতেই নজর পড়ে ওপাশে তুলসী মঞ্চে। স্ত্রীর হাতে লাগানো তুলসী গাছ, চারা থেকে বেড়ে শুকনো শুকনো শাখা প্রশাখা ছড়িয়ে বৃদ্ধা বৈষ্ণবী। ফুল, জল, আতপ বাতাসার কাঙালি নেই, যা মেটাতো নিত্য পরিচর্যা যত্নে স্ত্রী মাধবী। চাতকের মতো জলের প্রত্যাশায় আজ আকাশমুখী। নবান্ন দিনে জ্ঞাতিব কলা পাতায় আতপগুলো নেই এক টুকরো কলা বাতাসা, আর বৈশাখে প্রথম দিন ফল জল ধূপ জেলে দিয়ে যায়। বাকি দিনগুলোই উপোস। মোড়া দশা দেখে চোখে পড়লে প্রাণ ফেরাতে শক্তিবাবু স্নান সেরে এক ঘটি কলের জল মাথায় ঢেলে দেন। স্ত্রীর কথা মনে করে, তাই মুগ্ধ দায়বদ্ধতার, অসীম কৃতজ্ঞতার। পাশেই মাধবীর পোষা টিয়া মিঠুর সমাধি। ছেলেবেলা থেকে ছেলে, বাইরে থেকে মানুষ। সেই অভাব মেটাতে কুকুর, খরগোশ, পাখি পোষার শখ। গৃহবধূ শক্তিবাবু স্কুলে বেরিয়ে গেলে অফুরন্ত সময় কাটাবার এক অভিনব খেয়াল। অবশ্য পশু পাখির প্রতি হয়তো জন্মগত মায়া, ভালোবাসা এবং গাছপালার প্রতি একটা পরিচর্যার নেশা আকুতি ছিলই। তাই প্রকৃতির কোলে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করত। গৃহকোণ, গুরুজন, গৃহদেবতার প্রতি টান, দায়িত্ব ব্যবহারে প্রকাশ পেত। এসব দেখে শক্তিবাবুও শক্তি পেতেন। সংসারে জটিল জীবন আবর্তে করতে হয়নি। দাম্পত্য জীবনযাত্রায় সুখ ছিল, শান্তি ছিল, স্বাধীনতা ছিল। বউ কথা ক পাখিটা অদূরে রাধাচূড়ার মগডালে ডেকে ওঠে বারবার, উদাস ব্যাকুল কণ্ঠে, বিরামহীন। এই শ্বাস সকালে একাই হারানো দোসরকে খোঁজে, কাছে ডাকার ডাক, অদ্ভুত আকুতি, নিজস্ব বিরহ ব্যথা। কর্তাবাবু আত্মচিন্তা থেকে আচমকা ডাকে ছিটকে পড়েন, বিরক্ত হন। সুখের ঘোরে অতর্কিতে অনুপ্রবেশ। কি বলছিস? অমন করে কি ভালছ? সমাধি না কর্তামার পোতা হরি গাছ? তাতে তোর কি? কাজ সারবে। বিলম্বিত লজ্জা ঢাকতে কাজের মেয়েকে ধমক দিয়ে কৃষ্ণচূড়া গাছের কাছে গিয়ে দাঁড়ান। এই ফাল্গুনে এখনো নতুন পাতা ফুলে কুড়ি আসেনি। গুঁড়িতে উইয়ের ঢেবি, শাখা প্রশাখা শুকনো মরা মরা ভাব। আকাশ লাল করে রক্তবলয় তৈরি করে রূপের বাহার নিয়ে দীপ্ত অহংকারে দাঁড়িয়ে থাকত সারা বসন্তকাল প্রতি বছর। তাই দেখে আবেগে আপ্লুত হতো স্ত্রী মাধবী। এক দুবার বেরসি স্বামীকে হাত ধরে টেনে এনে দাঁড় করাতো গাছের তলায়। তার সৌন্দর্যবতীর অভাব নিয়ে ঠাট্টা করত। রোমান্টিক নায়িকার মতো প্রগল্ভ হতো। দুকলি গানও গেয়ে উঠত। সেসব সুখের দিন শেষ হয়েছে। সুখ স্মৃতি নিয়ে বেঁচে থাকা। বাড়ি ঘরে শ্রী সৌন্দর্য ফেরানোর জন্য শক্তিবাবুর অবদান, কৃতিত্ব কিছুই নেই। বাড়ির ভাগচাষিকে দিয়ে বনসৃজন সপ্তাহে এই কৃষ্ণচূড়া চারাটি এনে নিচে হাতে লাগিয়েছিল, যা আজ 30 বছরে প্রকাণ্ডাত বৃক্ষ। 2 হাতের বেড় দিয়ে ধরা যায় না। অসংখ্য নানা প্রজাতির পাখি এসে বসে, বাসা বাঁধে, বংশবৃদ্ধি করে। নানা ডাকের অর্কেস্ট্রা দিনভর। রাতেও বিপদ সংকেতে, আবার উড়েও যায় একদিন, নষ্ট নেই, প্রাণের স্পন্দনহীন। ঝড়ে বাতাসে শত্রু শিকারে পড়েও থাকত তলায়। বিষণ্ণ মাধবী ভেজা চোখে স্বামীকে ধরে বা তুলে এনে দেখিয়েছে কতবার। শত্রু আঘাতে নষ্টজাত, নষ্ট ডিম ছিন্ন পালক বহুবার। চা
ঊর্ধ্বে নিবদ্ধ দৃষ্টি নিচে নামান। কাজের মেয়েটির হাত থেকে কাপডিশটা নেন। স্মৃতিপীড়িত নাগপাশ থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেন। আজ কি রাঁধবো বলেন? বেটার বাড়ি গিয়ে বৌমার হাতে ভালো মন্দ খাবেন। গায়ের মেয়ার গেঁয়ো রাঁধা আর কদিন খেয়ে নেন। কি জোগাড় করেছিস বল? পাটের শাক, পুস্তুর বড়া, খরচা মাছের ঝাল, আমের অম্বল, চলবে? চলবে কি রে? মুখ থেকে পেটে দৌড়বে। একটু কথা, কর্তামার ছবিটাতে আই দুটো ফুল, একটু ধূপকাঠির জালিং দিয়েন। আই দোল। এদিনেই তো কর্তামা। আর কিছু না বলে মুখে আঁচল চাপা দিয়ে সরে যায়। মুহূর্তে শক্তিবাবুর সব শক্তি শিথিল হয়ে পড়ে। এই মুহূর্তে বয়সে বিস্মরণ লজ্জা দেয়। মনে পড়তই হয়তো এক সময়। স্ত্রীর মৃত্যুদিনকে ভোলা যায়? 40 বছরে একত্র বাস, তবে ছবির সামনে দাঁড়াতে পারেন না। পা কাঁপে, ঠোঁট কাঁপে, সারা শরীর কাঁপে। তাই ছবিটা খুলে রেখেছেন। তাকালে হাসত, চোখ দুটো জ্বলত। ছবি জীবন্ত হয়ে উঠত। অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়তেন, তাই আড়ালে রেখেছেন। ফুল ধূপকাঠি জেলে অনুভবের অস্তিত্বকে মৃত ভাবার দরকার কি? ঘরে বাইরে, বারান্দায়, উঠোনে, বাগানে, সর্বত্র চোখে আঁকা চলমান অস্তিত্ব। তবু আজ কেন যেন কাজের মেয়ে করবীর কথায় মনটা চঞ্চল হয়ে ওঠে। চলেই তো যেতে হবে। শেষবারের মতো ছবিটা তুলে টাঙালে একটা অপরাধবোধের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। ছবি কি কথা কয়? ফুল ধূপের গন্ধ পায়? বরং মৃত্যু আরো প্রকট হয়ে দগ্ধায়, সত্য হয়ে ওঠে। কৃষ্ণচূড়ায় শেষ বসন্তে চেহারা দেখে কষ্ট পান। এ সময় রূপের বাহারে গরবিনী হয়ে পথচারী চোখ ধাঁধিয়ে দেয়, আগুন ছড়ায়। কি করে যে শুকনো কাঠে পরিণত ভেবে পান না। অনাদর, উপেক্ষায়, অভিমানে শুকিয়ে গেছে, কখন টেরও পাননি। বড় নরম লাজুক গাছ, নরম নারীর মতো অনুক্ত অভিমানে। মাধবী যেমন ভিতরে কঠিন রোগে ভুগে ভুগে আপনজনদের কাছে অনাদরে আঁচ পেয়ে বোবা হয়ে গিয়েছিল, নিজের কাছে নিজে ধরা পড়ে গিয়েছিল সেদিন। কিন্তু স্বীকারোক্তি সময় পাননি। কর্তাবাবু, ঘর থেকে চেঁচায় করবী। কোনো উত্তর না দিয়ে ঘরের দিকে এগিয়ে যায়। তার ঘরে দাঁড়িয়ে আপন মনে বকবক করছে করবী। কি বলছিস? কর্তামা ছবিটাও কোথা রেখেছেন, বার করেন কেন? সব মরতি তো মাগের কাছে বীর হনুমান। এই মুখ খারাপ করবি না একদম। মরা মেয়ে মানুষকে অত ডর কিসের? ছবিকে ভয় পাও? লুকিং রেখেছ? এই থাকলো সাদা নয়নতারার মালা, ধূপকাঠি। যেখানে ছিল সেখানে টেঙ্গিয়ে মালা পরিয়ে ধূপ জ্বালিং দাও। আমি হেসেলগড়ে চললাম। আবেগ আন্তরিকতায় তুমির ব্যবহার। হুকুম করে বেরিয়ে যায় করবী। চুপচাপ ওপাশের বড় ঘরের দরজার পাশে এসে দাঁড়ান। এ ঘরে ঢোকেন না, বন্ধই থাকে। এ ঘরেই তার বিয়ের বাসর এবং স্ত্রীর মৃত্যু বাসর, দাম্পত্য জীবনে যবনিকাপাত। শিকল খুলে দুহাট করে দরজা খুলে দেন। খাঁ খাঁ করে শূন্যতার হাহাকার। অকারণে কত অজুহাতে পৌরুষ ফলানো দম্ভের এক সরীসৃপ শীতলতা। আভিজাত্যের অহংকার, অবিচারের নির্দয়তার প্রতিধ্বনি। গরিব ঘরের মেয়ের গোসা করে কত যন্ত্রণার কাতরতা, কান্না, নীরব অশ্রুজল শুকিয়াছে মেঝে, দেয়ালে, পালঙ্কের কারুকাজে, কাঠে।
প্রাণশক্তিবাবু? কে? কেউ না। ভিতরের ভয়ে মনে হলো কেউ ডাকল। ভাবতে ভাবতে চৌকাঠ পেরিয়ে ভিতরে আসেন। শূন্য পালঙ্ক, পরিত্যক্ত বিছানা, ধূলি ধূসরিত বিয়ে শীতলপাটি পাতা, শীতের কম্বল, পুরানো বিছানা বালিশ, অব্যবহৃত সব কিছু। হাত পা কাঁপছে, হাত বাড়াতে ভয়, ছুতে হৃৎকম্পের পূর্বাভাস। তবু সব সরিয়ে দুহাত দিয়ে বাঁধানো ছবিটা টেনে বের করেন। চোখ বুজে বুকে ধরেন। ঝরা কৃষ্ণচূড়ার আগুনের উত্তাপে দগ্ধ হন। পেল্লা! করবী সব কিছু লক্ষ্য করছিল। উত্তর না পেয়ে আবার হুকুম করে, যাও আপন ঘরে নিয়ে গিয়ে মুছে ওই জায়গায় টাঙিয়ে দাও, মালা পরিয়ে ধূপ জ্বালিয়ে দাও। শক্তিবাবু করবীর কথায় প্রাণশক্তি ফিরে পান। ছবি নিয়ে ওভার থেকে বেরিয়ে নিজের ঘরে এদিকে এগোন। আপাতত দিল্লিবাসী প্রাণশক্তিবাবু। ছেলের বাড়িতে প্রথম প্রথম খুব একটা খারাপ লাগতো না। কিছুদিনের মধ্যে সব কিছুই কেমন যেন পাল্টে গেল। এত দ্রুত ব্যস্ত জীবনের সঙ্গে খাপ খাওয়াতে এ বয়সে যা বোঝার মতো। ওদের সংসারে নিয়মকানুন চালচলন আয়ত্তে আনার জন্য হিমশিম খাওয়া জোগাড়। বাধ্যতামূলক না হলেও তালে তাল তো দিতেই হয়। খাওয়া দাওয়াও অন্যরকম। সকালে ভাত রান্নার পাট নেই, পরোটা, স্ন্যাক্স, মাখন, পাউরুটি। রাত্রে ভাত, রান্নার বালাই নেই। বাইরে অথবা হোটেল থেকে অর্ডার মতো লাঞ্চ বা ডিনারের হোম ডেলিভারি। শাক ভাত মাছ ভাত খাওয়া পেট রোগ আর শক্তিবাবুর করুণ অবস্থা। নিত্য অসুস্থ, বমি পায়খানা অম্বল, পেট খারাপ। জল, আবহাওয়া, শীত ও গরম কিছুই সইছে না। তাই ছেলে বৌমার শাসন ধমকানি, পেটুক বদনাম। সবাই যেন সময়ের সঙ্গে ছুটছে। সকালে থেকে চরম ব্যস্ততা। বৌমা ভোর 4টায় ওঠে, প্রয়োজনীয় সংসারে কাজ সেরে 6টায় স্কুল বাস ধরে স্কুলে পড়াতে যায়। ছেলে 7টায় রেডি হয়ে তার ছেলে আর মেয়েকে নিজের গাড়িতে তুলে পথে ওদের স্কুলে নামিয়ে দিয়ে অফিস চলে যায়। বেরোবার সময় দরজার মুখে দাঁড়িয়ে সতর্ক করে দেয়, কেউ এলে দরজা খুলো না, জানালা দিয়ে কথা বলো। বাইরে তালা দিয়ে গেলাম, আমি ফোনে খবর নেব। ফোন লক করে গেলাম, টিভির কেবল খুলে দিয়ে গেলাম। আরম্ভ, চাবি কই, দরজা খুলব? বৌমার কাছে ডুপ্লিকেট চাবি থাকে। 2টো নাগাদ স্কুল থেকে ফেরে। নাতি নাতনি তারও পর। বৌমা টিফিন টেবিলে রেখে যায়। মুড়ি, রুটি নয় পাউরুটি। ডেয়ারি দুধ সহ্য হয় না, পেট ফাঁপে, একটা গন্ধও লাগে। মিষ্টি ফলের দাম এখানে আকাশ ছোঁয়া, তাই সব দিন আহারে থাকে না। সবজিওয়ালা সবজি কিনলে কাঁচা লঙ্কা ফাও দেয়। মুড়ি খেলে একটা লঙ্কা, শসা, চানাচুর। পথে বসে বিক্রি বাসি জিলিপি। মাছ দই পেঁয়াজ বন্ধ, 80 টাকা কিলো। বৌমা ফিরে সকালে রান্না ভাত ডাল সবজি গরম করেই বেড়ে দেয়। বন্দি ঘরে নিরবিচ্ছিন্ন একাকিত্ব। বাংলা বাসি খবরের কাগজখানার সঙ্গী। ইংরেজি টাটকা কাগজ ছেলে অফিসে নিয়ে যায়। বাবার জন্যই বাংলা কাগজখানার এ বাড়িতে প্রবেশ। অন্য কেউ ছোঁয় না। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা বৌমা নাতি নাতনি অশুদ্ধ ভাঙা বাংলায় কথা বলতে পারে, পড়তে লিখতে পারে না। থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা পড়া পুত্র ইদানিং স্বরলিপি চিনতে পারে না। হোঁচট খেয়ে খেয়ে পড়তে পড়তে বাস্তবের অপ্রয়োজনীয়তায় মাতৃভাষা বেমালুম ভুলে বসে আছে। ঘরে বাইরে স্কুলে অফিসে সর্বত্র ইংরেজি নয়তো হিন্দি। বাংলা বলা অশিক্ষিত অনভ্যস্ত বাপ মা আত্মীয় স্বজনের কাছে।
নাতি নাতনি ঘরে থাকলে অনবরত হিন্দি ইংরেজি গান, নয়তো কম্পিউটারে গেম, মোবাইলে টক চ্যাট, টিভিতে বৌমার একের পর এক হিন্দি সিরিয়াল দেখা। বাংলা চ্যানেল নেই। বাংলা সংবাদ, রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্ত ব্যান্ড, শ্যামাসঙ্গীত, কীর্তন, বাউল সঙ্গীত যেন কানে শোনাও অপরাধ। ছেলে বৌমা বলেছে পার্মানেন্ট টিকে গেলে দু একটা বাংলা চ্যানেল কেবল অপারেটরকে বলে লাগিয়ে দেবে। ই-কমার্স এক অসহনীয় দমবন্ধ করা পরিবেশে কেটেছি। পরিস্থিতি মানিয়ে চলার আপ্রাণ চেষ্টায় আত্মসম্মানবোধ শুকিয়ে কাঠ। ভিতরে অপ্রকাশিত নিত্য পঞ্জীভূত যন্ত্রণার পাহাড়। এরই নাম বোধ হয় ছেলে বউয়ের সংসারে অবাঞ্ছিত বোঝা হয়ে বেঁচে থাকা। পুত্র পরিবারের ভোগবিলাস সুখ শান্তি মন্থন সাগরে তৃপ্তিত হন। বাতিল বৃদ্ধির বোবা অভিনয় ছাড়ার উপায় নেই। অথচ অভাবী পিতা নন, বৃদ্ধ বিপত্নিক পিতা, কয়েক লক্ষ টাকার মালিক, পেনশন পান, কারো খান না পড়েন না, সবেরই প্রাপক হবে পুত্র। অথচ এই বয়সে প্রাপ্য সম্মানটুকু অনীহা উদাসীনতা উপেক্ষায় ভরা। ব্যস্ততার অজুহাতে পারিবারিক টান, কর্তব্য, মূল্যবোধ আজ অবক্ষয়ে তলানিতে। আদর্শচ্যুত অহংকার আধুনিক আভিজাত্য সম্ভ্রান্ত শব্দের বিশেষণের পরিপন্থী। মানসিক দীনতার প্রকাশ, মানবতার অপমান, চরিত্রে অপূর্ণতার অক্ষমতা। নিজে উচ্চশিক্ষিত শিক্ষক, আদর্শজাত, অতীত বিবেকবোধ, মনুষ্যত্ব মানসিকতায় গড়া একজন নিপাট ভদ্রলোক। সামাজিক মানুষ, যুগের পরিবর্তনে বয়সপ্রান্তে প্রাপ্ত। মানসিকতা, প্রবৃত্তি, হৃদয়বৃত্তি দীনতা গ্রাস করে যে পারিবারিক বন্ধন। স্বার্থপরতার অন্ধত্বই অচেনা শ্রদ্ধা, ভক্তি, প্রণাম। এ বয়সে যে যা করে, যেটুকু করে তাই যেন পড়ে পাওয়া 14 আনা। বৃদ্ধ, অসুস্থ, অশক্ত মানুষের জব্দ জীবনে সহনশীলতা ছাড়া বেঁচে থাকার অন্য পথ কই? ভেবেছিলেন ছেলের কাছে এসে তীর্থ করবেন, ইতিহাসের রাজধানীতে চাক্ষুষ করবেন ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলি, দেখবেন লেটেস্ট নির্মিত লোটাস টেম্পল, অক্ষরধাম। ছেলে বউ ঘুরিয়ে আনবে আগ্রা, ফতেপুর সিকরি, দেখাবে অমল প্রেম, ভালোবাসা, জীবন্ত প্রতীকসৌধ, তাজমহল। ঘুরিয়ে আনবে মথুরা, বৃন্দাবন, হরিদ্বার। একদিন ইচ্ছে প্রকাশ করায় ছেলে বলেছিল, এখন তো এখানেই থাকবে, আদমি ঠিক করে তার সাথে ভেজে দেব। আমাদের তো সবই দেখা, আমরা কত ব্যস্ত দেখতেই পাচ্ছ। এ তো তোমাদের স্কুল মাস্টারই নয়, ফরেন কোম্পানি, ডিসিপ্লিন। উত্তর শুনে ঘেন্নায় ছেলের মুখের দিকে চাননি। চুপচাপ চেপে গিয়েছিলেন ক্ষিপ্ত উত্তেজনা, স্নায়ু রক্তপারক। ইচ্ছার অপমৃত্যু নীরব আর্তনাদ নিয়ে ছেলের এসি রুম থেকে বেরিয়ে এসেছিলেন। তাই ইন্দ্রপ্রস্থ, কলোনির পার্ক, হনুমান মন্দির ছাড়া আর কিছু দেখা হয়ে ওঠেনি। অথচ আসার দিন স্টেশনে গিয়ে নিজের গাড়িতে করে নতুন কেনা মোকানে এনে তুলেছিল। স্টোর রুম খালি করে এক ফালি সেলে থাকা সুচারু বন্দোবস্ত, পুরনো টেবিল ফ্যান, এক ফালি তক্তা, একটা কম পাওয়ারের বাল্ব, কারেন্ট গেলে অন্ধকূপের অন্ধকার। ইনভার্টারের লাইন নেই এ গুমটি ঘরে। একেবারে ভিআইপি কয়েদির মতো পিতা সর্ব, পিতা ধর্ম, পিতার জন্য সুবন্দোবস্ত। বোবা কান্নার কৈফিয়তের কোনো জবাব হয় না। তাই প্রশ্ন না করে ছোট ভিআইপি সুটকেসটা মেঝে নামিয়ে ব্যঙ্গ, বিদ্রুপ, উষ্মা, তাচ্ছিল্য সমন্বয়ে মুখে একটা শব্দের অস্পষ্ট আওয়াজ, বাহ।
আজ সকাল থেকে একটা অন্তর্জালায় জখম যন্ত্রণা নিয়ে বাইরের বারান্দায় বসে আছেন শক্তিবাবু। প্রাণহীন প্রস্তর মূর্তি, বহু প্রশ্নের ভিড়। নিজেকে, এ প্রজন্মকে, নব্য সমাজকে। পরিবর্তন কি প্রত্যাবর্তনের ইঙ্গিত? কোথায় দোষ, কার দোষ, কে বা কারা দায়ী? আজকের অবক্ষয় অধঃপতন কি কালকের জয়, নতুন প্রভাত? বৃদ্ধজন আজ পুত্র পরিবার প্রজন্মের কাছে ব্রাত্যজন। বাবা! আচমকা ডাকে চমকে তাকান, কথা বলেন না। আমরা সবাই একটু গুড়গামে যাব, একটা ফাংশন আছে, আফটার ডিনার রিটার্ন করব। কাজের মেয়েটি আজ থাকবে, টিফিন, লাঞ্চ, ডিনার তৈয়ার করে দেবে। কাল অনেক রাত্রে তোমরা পার্টি থেকে ফিরেছ। শুয়ে পড়েছিলাম, কথাটা বলা হয়নি। আমিও আজ দেশে ফিরে যাব। হোয়াট? টিকেট? ও আমি কাটিয়ে নিয়েছি, পার্কে আলাপ এক ভদ্রলোকের ছেলেকে দিয়ে। ননসেন্স। হোয়াই? কোহিনূর নট? ফ্রম আওয়ার সাইড কই গাফিলতি? কসুর? তুমি হোম মিনিস্টার, তোমাকে আগে জানালাম। আমি বেরোনোর আগে কহি না ফিরলে তুমি ওকে বলে দিও। স্ব ইচ্ছায় যাচ্ছি, নো কমপ্লেন, কোনো অভিযোগ নেই। একা যেতে পারবেন? পারতেই হবে বৌমা, দোসর পাবো কোথায়? একটু পরে অটো আসবে। রাবিশ। ট্রেন থেকে নেমে বাস ধরে সদর শহরে এসে রিকশায় বাড়ির দরজায় এসে নামতে হারাধন ছুটে সামনে এসে হাজির। বাড়ির দেখাশোনা, চাষবাসের দায়িত্ব ওকে দিয়ে গিয়েছিলেন। ঠক করে একটা প্রণাম করে সুটকেসটা হাত থেকে কেড়ে নিয়ে একগাল হেসে বলে, হঠাৎ চলে এলেন? বেশ করেছেন। হাজার হোক নিজের দেশ, গাঁ, বাড়ি, টানমায়া যাবে কোথায়? আপন মনে বকতে বকতে এগোয় হারাধন। প্রাণশক্তিবাবু এদিক ওদিক চাইতে চাইতে উঠোনে এসে দাঁড়ান। ধুলোয় ঢেকে আছে টিয়া পাখির মিঠুর সমাধি। তুলসী গাছ শুকিয়ে কাঠ, সারা বাগান জঙ্গলে ভর্তি। কেমন যেন ফাঁকা ফাঁকা, আচ্ছাদন ছাড়া রোদে আগুন ঝরা উন্মুক্ত উঠোন। হারাধন! কি কাকাবাবু? ঘর থেকে ছুটে আসে হারাধন। কৃষ্ণচূড়া? কি হলো? কোথায় গেল? শক্তিবাবুর রক্তচক্ষু অগ্নিশর্মা মূর্তি দেখে থতমত হারাধন। ভয়ে ভয়ে বলে, ও গাছ তো রৌপ্যকা ধরে শুকিয়ে মরে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ে গেছিল বাবু। দাদাবাবু সে কথা আপনাকে বলেনি? না তো। সে কি বাবু, এই খবরটা দিতে আপনাকে ফোন করেছিলাম। দাদাবাবু ধরেছিল, বলল আপনাকে জানিয়ে দেবে। ফের আবার সেদিন ফোন করে বলল আপনি বলেছেন ও তো জ্বালানি কাঠ, আসবাব হয় না, কদর নেই, ঠিকঠাক দরদাম করে বেচে দিতে, টাকাটা হঠাৎ দরকারের জন্য আমার কাছে রেখে দিতে। অত বছরের কত বড় গাছ, করাত দিয়ে কাটা চেরার সময় বড় কষ্ট হচ্ছিল গো বাবু। কাকির হাতে পোঁতা, আমি তো চারা দিয়েছিলাম। ঠিক আছে, যা চা কর বলে মিথ্যাবাদী স্বার্থপর লোভী পুত্রকে লজ্জা থেকে আড়াল করেন। কাঠের দামেও অধিকার ফলানো। মোটা মোটা কয়েকটা কাঠ রেখে দিতে বলেছিল। কেন কে জানে, ওই পাশে রাখা আছে। হারাধন কারণটা ধরতে না পারল দূরদর্শী বুদ্ধিমান পুত্রের নির্মম কথার অন্তর্নিহিত অর্থ পরিষ্কার বুঝে যান। শুকনো কাঠ যে শেষকৃত্যের প্রয়োজন। নমস্কার। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার একান্ত প্রয়োজন।